বন্ধুগণ, আজকে আমি একদম একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। একটিমাত্র বেগুন আর দুটো ডিম দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিম বেগুনের এই রেসিপিটা থাকলে এক থালা ভাত কিন্তু শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। যে কোনো রুটি পরোটাও কিন্তু এই রেসিপিটা দিয়ে খেতে পারেন। তো তার জন্য নিয়ে নিয়েছি দুটো ডিম আর একটা বড় সাইজের বেগুন। তো ডিমগুলোকে এখন একটা পাত্রে আলাদা সরিয়ে রেখেছি। আর এই যে এখানে বড় যে বেগুনটা নিয়েছি, বেগুনটাকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। প্রথমে বেগুনের এই বখাটা বাদ দিয়ে দিলাম, তারপরে বেগুনটাকে মাঝ বরাবর কাট লাগিয়ে দিলাম। আমি কিভাবে কাটছি আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। এই কাজটা আমি কিন্তু ছুরির সাহায্যে করছি, তো আপনারা চাইলে কিন্তু এই কাজটা অবশ্যই বটির সাহায্যে করতে পারেন। বেগুনগুলোকে ঠিক এইভাবে কিন্তু লম্বা লম্বা করে কাট করে নিতে হবে। তো নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, যারা আমাকে এত দূর নিয়ে এসেছেন। আপনাদের ভালোবাসা আর সহযোগিতায় আমি কিন্তু এত দূর পৌঁছতে পেরেছি। আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো এইভাবে দেখুন আমার কিন্তু সব বেগুনগুলো কাটা হয়ে গেছে ঠিক একই রকম সাইজ করে। এবারে এই বেগুনগুলোকে আমি এখন একটা বড় পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, কারণ বেগুন যদি বেশিক্ষণ কাটা হয়ে থাকে তাহলে একটু লালচে হয়ে যায়। এবারে এই বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তার জন্য আমি কিন্তু এই বাটিটার মধ্যে জল দিয়ে ভালো করে অফ ক্যামেরাতে দুবার তিনবার ধরে জল পাল্টে পাল্টে আমি কিন্তু বেগুনগুলোকে ধুয়ে নেব। তো বেগুনগুলো কিন্তু এখন সম্পূর্ণরূপে ধোয়া হয়ে গিয়েছে, ওটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে এই রেসিপিটা তৈরি করার জন্য দুটো আলু কিন্তু ছাড়িয়ে নিয়েছিলাম, আর মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি। আর আলুগুলোকেও ঠিক একই রকমভাবে আমি লম্বা লম্বা করে কাট করেছি। যেহেতু আমি বেগুনটাকে লম্বা লম্বা কেটেছি, তার জন্য আলুটাকেও কিন্তু ঠিক এইভাবে কেটে নিতে হবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা একদম ভিন্ন ধরনের। আপনারা বেগুনের বা ডিমের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এইভাবে রান্নাটা করে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। শুধুমাত্র যে ভাত দিয়ে তা নয়, রুটি পরোটার সঙ্গেও আপনারা এইভাবে রান্নাটা করতে পারেন আর খেতে ভীষণ ভালো লাগবে। তো প্রত্যেকটা আলু দেখুন এইভাবেই কিন্তু কেটে নিয়েছি। এবারে এই আলুগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, দিয়ে আলুগুলোকে ভালো করে অফ ক্যামেরাতে জল দিয়ে ধুয়ে নেব। এবারে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি যে দুটো ডিম নিয়েছিলাম, এখন একটা বাটির মধ্যে ওই দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে রেসিপিটা পারফেক্টভাবে কিভাবে তৈরি করতে হবে। এবারে এই ফাটানো দুটো ডিমের মধ্যে সামান্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর কোচানো একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে ডিমটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে। একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি, তাহলে কি লবণটা সম্পূর্ণভাবে ডিমের মধ্যে গুলে যাবে। আর এখন এই ডিমটা দেখুন ফেটানো হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দিয়েছি। আর এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। রেসিপিটা আপনারা সর্ষের তেলে করবেন, তাহলে সর্ষের তেলের কিন্তু একটা আলাদা মাত্রা আছে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবারে তেলটা গরম হয়ে গেল, ওই গরম তেলের মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এতে আমি যে রান্নাটা করব তার কালারটা খুব সুন্দর আসবে। আর এর জন্য কালার করার জন্য আলাদা করে কিন্তু কোনো রকম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে না। এইভাবে একটু তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেবেন, দেখবেন যে কোনো তরকারির কিন্তু ভীষণ সুন্দর একটা কালার আসবে। আর আলুগুলোকে কিন্তু এই তেলের মধ্যে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর কারণ লবণটা দিয়ে যদি তেলের মধ্যে আলুগুলো ভাজা যায়, তাহলে কিন্তু আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর 25% সেদ্ধ কিন্তু এই তেলের মধ্যে ভাজতে ভাজতেই হয়ে যাবে। আর এরকম ঢাকনা চাপা দিয়ে করলে কিন্তু আলুগুলোর গায়ে ভীষণ একটা ভাজা ভাজা কালার এসে যাবে। তার জন্য প্রথমে আগে আলুটাকে ভেজে নেবেন, এরকম ঢাকনা চাপা দিয়ে দিয়ে। এই পর্যায়ে দেখুন আমি আলুগুলোকে এরকম ঢাকনা চাপা দিয়ে দিয়েই কিন্তু ভেজে নিয়েছি, আর আলুর গায়ে একটা সুন্দর কালার এসে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি যে বেগুনটা কেটে ধুয়ে রেখেছিলাম, সে কেটে রাখা বেগুনটা এখন ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর নাড়াচাড়া করে আলু আর বেগুনটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর একসঙ্গে কিন্তু বেগুনটা দেবেন না, বেগুনটা পরে দেবেন।
কারণ আলুটা ভাজা হতে সময় লাগে, কিন্তু বেগুন খুব তাড়াতাড়ি মজে যায়। আর যেহেতু তেলের মধ্যে আমি লবণটা দিয়ে রেখেছি, বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মজে যাবে। আর দেখুন দেওয়ার সাথে সাথে এবার যেহেতু ঢাকনা দিয়েছি, এইভাবে দেখুন আলু আর বেগুনটাকে খুব সুন্দর করে আগে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর আলু আর বেগুনটা ভাজা হয়ে গেলে দেখবেন একটা ভীষণ সুন্দর কালার আসবে। আর এইভাবে যদি ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করেন, তাহলে দেখবেন এটা সেদ্ধ করার জন্য আলাদা কিন্তু সময় দিতে হবে না। আপনারা যখন তেলের মধ্যেই আনাজগুলো কষাবেন, অটোমেটিক কিন্তু এখানে অনেকটাই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা সবাই জানেন, আমি যখন আগেও বলেছি, যে কোনো সবজি রান্না করতে গেলে কষানোর কাছে সবজির কিন্তু অনেকটা স্বাদ নির্ভর করে। তার জন্য যে কোনো সবজি, বেগুন কেন আলু কেন, যে কোনো সবজি একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে কষিয়ে রান্না করবেন, দেখবেন এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে দেখুন নাড়াচাড়া করতে করতে আলু আর বেগুনটা খুব সুন্দর সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আর ভীষণ সুন্দর একটা ভাজা ভাজা কালার এসে গিয়েছে। এর থেকে কিন্তু আর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এবারে একটা ছান্তার সাহায্যে খুব ভালো করে ভেজে রাখা আলু আর বেগুনটাকে তুলে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন আলু আর বেগুনটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এগুলোকে দেখুন তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো ফোড়ন। ফোড়নটার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। ওই শুকনো লঙ্কাটাকেও কিন্তু অর্ধেক করে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে খুব সুন্দর করে একটা লালচে করে ভেজে নিতে হবে। তাহলে দেখবেন ফোড়ন আর লঙ্কা ভাজার একটা খুব সুন্দর গন্ধ আসবে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজটাকেও কিন্তু একদম খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। কোচানো পেঁয়াজটাও তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আর যাতে ভাজা ভালো করে হয়, পেঁয়াজটা যাতে মজে যায়, তার জন্য সামান্য অল্প লবণ দিয়ে দিয়েছি। আর লবণটাকে দিয়ে আবারও তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দেখুন পেঁয়াজটা একটু ভাজা হয়ে যেতেই একটা বড় সাইজে কেটে রাখা টমেটো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিচ্ছি। যেহেতু লবণ দেওয়া আছে, টমেটোটা দেখবেন খুব তাড়াতাড়ি গলে যাবে। আর এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে যখন একটু ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে সামান্য অল্প পরিমাণে আদা বেটে রেখেছিলাম, সে আদা বাটাটাও এখন ওর তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে টমেটো, পেঁয়াজ আর আদা বাটাটাকে খুব সুন্দর নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ পর্যন্ত একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মশলার যাতে কাঁচা গন্ধ না ছাড়ে, তার জন্য খুব সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটাকে আগে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর যে বাটিটাতে আমি আদা বেটে রেখেছিলাম, ওই বাটিটা ধুয়ে সামান্য অল্প পরিমাণে জল এখন দিয়ে দিয়েছি। আবারও নাড়াচাড়া করে এখন খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর দেখবেন কষাতে কষাতে মশলা থেকে অলরেডি কিন্তু তেল ছাড়তে শুরু করে দেবে। ততক্ষণ পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আগে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এখন দেখুন মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতার কুচো। সামান্য অল্প ধনেপাতার কুচো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচোটা দিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন, দেখবেন ভীষণ সুন্দর একটা গন্ধ ভেসে আসবে। তো এইভাবে দেখুন নাড়াচাড়া করতে করতে মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে। আর এখন দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি যে আলু আর বেগুনটা ভেজে রেখেছিলাম, সে ভেজে রাখা আলু আর বেগুনটা এখন ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। আর একটুখানি জল ওই পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আলু আর বেগুনটাকে ওই মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তাহলে দেখবেন মশলাটা এই আলুর মধ্যেও প্রবেশ করবে, খেতে ভীষণ ভালো লাগবে। যেহেতু আলু আর বেগুনটা আগে থেকেই ভাজা আছে, অনেকটাই কিন্তু সুন্দর সুসেদ্ধ আছে, তার জন্য বেশিক্ষণ কিন্তু এটাকে রান্না করার কোনো দরকার হবে না। তাহলে কিন্তু বেগুনটা ঘাঁটা হয়ে যেতে পারে। তার জন্যই একটু আস্তে সুস্তে নাড়াচাড়া করে মশলার মধ্যে আগে এটাকে নেড়ে কষিয়ে নিচ্ছি। আর মশলা থেকে যখন একটু তেল ছেড়ে দিয়েছে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল।
আমি এখানে 1 বাটি জল ব্যবহার করেছি, কারণ যেহেতু আমি আলু আর বেগুনটাকে যখন তেলের মধ্যে কষাই অনেকটাই সেদ্ধ করে নিয়েছি, তার জন্য এটাকে কিন্তু আলাদা করে আমাকে সেদ্ধ করতে হবে না। যতটা আপনারা ঝোল খেতে পছন্দ করবেন সেই মাপেই জলটা দেবেন। তো জলটাকে দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিলাম আর একটুখানি কুক করে নেব। আর ওটা রান্না হতে হতে আমি এখানে একটা গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানটা খুব সুন্দর ভালো করে গরম হয়ে গেলে ফাটিয়ে রাখা যে ডিমটা ছিল সেই ডিমটা এখন এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সমস্ত ফ্রাই প্যান জুড়ে ছড়িয়ে দিয়েছি। আর এইভাবে যখন একটুখানি ভাজা ভাজা হয়ে আসবে, এক সাইড থেকে কিন্তু ডিমটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। আমি কিভাবে করছি সেটা হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো এইভাবে দেখুন ফোল্ড করে নিয়ে চেপে চেপে দেবেন, দিয়ে এইভাবে ফোল্ড করে এটা মুড়ে নেবেন। মুড়ে নিয়ে উল্টে পাল্টে ডিমটাকে একদম লালচে করে ভেজে নিতে হবে। আর এখন দেখুন একটা সাইড একটু ভাজা হয়ে যেতে আমি কিন্তু অপর সাইডটা উল্টে দেবো, আর উল্টে পাল্টে দুটো সাইডই দেখুন এখন লালচে করে ভেজে নিয়েছি। আর এবারে এই ডিমটাকে কিন্তু আমি খুন্তির সাহায্যে লাগিয়ে দেবো। অমলেটটা কিন্তু সম্পূর্ণ আমার রেডি হয়ে গিয়েছে, ডিমের অমলেট ভাজা কিন্তু সম্পূর্ণ রেডি। আর এগুলোকে আমি কিন্তু আমার সাইজ মতো ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি। তো আজকে আমি এইরকম ডিমের অমলেট দিয়ে বেগুন আলুর তরকারিটা রান্না করেছি, খেতে অসম্ভব মজার লাগে, ভীষণ সুন্দর লাগে। যদি আপনারা একবার বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন এই রেসিপির স্বাদটা। তো আমি হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, এটা এতটাই টেস্টি হয়েছিল যে এইটা দিয়ে কিন্তু পুরো এক থালা ভাত খাওয়া হয়ে গিয়েছিল। আর প্রত্যেকটা ডিমই দেখুন একদম লালচে করে ভেজে নিয়েছি। আর এই অমলেটগুলো এখন একটা সাইডে রেখে দিয়ে আমি যে আলু আর বেগুনটাকে রান্না করতে বসিয়েছিলাম, এটা দেখুন অলরেডি কিন্তু ফুটে গিয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবারে এখন দেখুন আমি একটু খুন্তির সাহায্যে আলুটা কেটে দেখে নিলাম, আলুটাও কিন্তু সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব যে অমলেটগুলো ভেজে রেখেছিলাম সেই অমলেটগুলো। একে একে ভেজে রাখা ওই অমলেটগুলো ওই আমি ডিম আলুর গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুক্ষণ কিন্তু ফুটিয়ে নেব, তাহলে মশলাটা ওই অমলেটের মধ্যে প্রবেশ করবে, খেতে ভীষণ ভালো লাগবে। আর সমস্ত অমলেটটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো কুক করে নেব, বেশি ফোটানোর দরকার নেই, তাহলে এটা বেশি সেদ্ধ হয়ে যাবে। এখন দেখুন রেসিপিটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে, আর ডিমগুলোর মধ্যেও কিন্তু মশলাটা প্রবেশ করেছে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এইভাবেই এখন আমি সবার শেষে দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা আমার বাড়িতে তৈরি করা, এইরকম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি তার উপরে একটু ছড়িয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে চিনি। এই চিনিটা কিন্তু স্বাদের ব্যালেন্স করে, আর কিচ্ছু নয়। আর একটু লবণটা আমার লাগতো, লবণটা আমি চেখে দেখেছিলাম, তার জন্যই মনে হলো যে লবণটা দেওয়ার দরকার আছে, একটুখানি লবণ দিয়ে দিলাম। আর সব কিছু দিয়ে আবারও ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি, দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা টোটালি আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। এইরকমই কিন্তু একটু ঝোল ঝোল করে রাখতে হবে, তবেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে, একদম ঝোলঝোলভাবে ডিম আলু আর ডিমের অমলেট দিয়ে ভীষণ সুন্দর একটা রান্না করেছি, যেটা খেতে খুব ভালো লাগে। বেগুন আলু আর ডিম দিয়ে এই রান্নাটা একবার হলো বানিয়ে দেখবেন। একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আজকের আমার এই রেসিপিটা কার কার ভালো লাগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসি বন্ধুরা, টাটা, বাই বাই।